নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা ভারতের রাজধানী দিল্লিতে যদি দুদিনের জন্য ভ্রমণে আসেন, তাহলে এখানে এলে কি কি দেখবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা দুদিনের জন্য দিল্লি ভ্রমণ করার জন্য একটি গাড়ি বুক করেছিলাম, যেই গাড়িটির মাধ্যমে আমরা দুদিনে দিল্লিতে বিভিন্ন অ্যাট্রাকটিভ প্লেস দেখে নিয়েছিলাম। প্রথমে দেখেছিলাম দিল্লির রাজপথ, যেখানে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হয়, যা এখন কর্তব্য পথ নামে পরিচিত। এছাড়া দেখেছিলাম পার্লামেন্ট, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর সংগ্রহশালা, নেহেরু মিউজিয়াম, হুমায়ুন টম্ব, কুতুব মিনার, লোটাস টেম্পল, এছাড়াও পিএম হাউস, হোম সেক্রেটারিয়েট হাউস, মার্চেন্ট নেভির দপ্তর, অ্যাম্বাসি প্রভৃতি। আপনারা এই দিল্লি ভ্রমণে এলে আমার এই ভিডিওটি যদি দেখেন, তাহলে আপনারা একটি সম্পূর্ণ গাইড পেয়ে যাবেন। দিল্লি ভ্রমণের এই ভিডিও কয়েকটি পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা প্রথমেই দেখে নিলাম কর্তব্য পথ। দূরে ডান দিকে যে রাষ্ট্রপতি ভবন দেখতে পাচ্ছেন, ওখান থেকে প্রতি বছর 26 জানুয়ারি কুচকাওয়াজ শুরু হয় এবং দূরে বাঁ দিকে যে ইন্ডিয়া গেট দেখতে পাচ্ছেন, ওই গেট পর্যন্তই যায়। 2022 সালের পূর্বে এই যে কর্তব্য পথ আপনাদেরকে দেখালাম, এর আগে নাম ছিল রাজপথ। 2022 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে কর্তব্য পথ। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলেছে। ডান দিকে যে অফিসটি দেখতে পাচ্ছেন, এই অফিসটি হলো রেলওয়ের হেড অফিস। দিল্লি যেহেতু ভারতের রাজধানী, তাই সমস্ত দপ্তরের হেড অফিস, মন্ত্রীদের দপ্তর, সমস্ত কিছু এখানে এলেই দেখতে পাবেন। আমরা এবার এগিয়ে চলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাড়ি রয়েছে তার দিকে। দেখুন, বাঁ দিকের যে রেলিং ঘেরা অংশটি দেখতে পাচ্ছেন, এই দিকে ভেতরে গেলেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি রয়েছে, যা সিকিউরিটির জন্য বন্ধ রয়েছে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ। এরপর আমরা এগিয়ে চলেছি প্রধানমন্ত্রীর সংগ্রহশালা দেখার জন্য। এই সংগ্রহশালার এন্ট্রি ফি হলো 50 টাকা। এটি সোমবার বন্ধ থাকে, বাকি দিনগুলিতে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার প্রাইসও আলাদা এবং তার টাইমিং রয়েছে। এই সংগ্রহশালাতে আপনারা কোনো ভিডিওগ্রাফি করতে পারবেন না, কিন্তু ফটো ক্লিক করতে পারবেন। তারই কিছু ফটো আমি আপনাদের দেখালাম। এটি মূলত ভারতের স্বাধীনতা পরবর্তী সমস্ত প্রধানমন্ত্রীদের জীবন, অবদান এবং দেশের উন্নয়নে ওনাদের ঐতিহাসিক কাজের বিস্তৃত বিবরণ এখানে এলে পাবেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে বর্তমান প্রধানমন্ত্রী মোদিজি পর্যন্ত সমস্ত পিএমদের আলাদা আলাদা গ্যালারি রয়েছে, যেখানে ওনাদের ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক, ওনাদের বিভিন্ন প্রাপ্য জিনিস যেগুলো দেশ বিদেশ থেকে পেয়েছেন, সে উপহার সমস্ত কিছু এখানে এলে দেখতে পাবেন। এবার আমরা এগিয়ে চলেছি রাষ্ট্রপতি ভবন এবং পার্লামেন্টের যে নিউ এবং ওল্ড বিল্ডিং রয়েছে তা দেখার জন্য। আমাদের ড্রাইভারজি আমাদেরকে বলছিলেন যে এই দুদিকে যে বাড়িগুলি রয়েছে, এগুলি মূলত এমপিদের আবাসন। বর্তমানে যে সমস্ত এমপিরা, ইলেক্টেড এমপিরা রয়েছেন, ওনাদের বসবাসের জন্য এখানে বাড়ি রয়েছে। আমরা এসে পৌঁছালাম রাষ্ট্রপতি ভবন এবং পার্লামেন্ট ভবন দেখার জন্য। আমাদের দেশের সর্বোচ্চ আইনসভা হলো পার্লামেন্ট। রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্ব এই সংসদের উপরই ন্যস্ত থাকে। ডান দিকেরটি হলো নিউ সংসদ ভবন এবং বাম দিকেরটি হলো ওল্ড সংসদ ভবন। এবং এখন যেটি দেখছি, এটি হলো রাষ্ট্রপতি ভবন বা রায়সিনা হিল। আপনারা যদি এই রাষ্ট্রপতি ভবনে যেতে চান, তাহলে অনলাইন একটি পাস হয়, যেটি আপনারা করাতে পারেন। আমরা ভিতরে যাইনি, তাই আমরা পাসটা করাইনি। এই রাষ্ট্রপতি ভবন এবং পার্লামেন্ট ভবনের এখান থেকেই আপনাদেরকে ছবি ক্লিক করতে হবে, আপনারা যদি পাস না করিয়ে থাকেন। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট গন্তব্য কুতুব মিনারের উদ্দেশ্যে। এই কুতুব মিনার যাওয়ার পূর্বে
আমাদেরকে ড্রাইভারজি দেখাচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় রয়েছে। চলুন আমরা সেই প্রধানমন্ত্রীর বাসভবনের পাশ দিয়েই যাব। এই বাম দিকে ঘুরলেই যে অংশটি আপনারা দেখতে পাবেন, এখানেই রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন। এখানে অত্যধিক সিকিউরিটি রয়েছে, তাই বেশি ভিডিও আমি করলাম না। প্রধানমন্ত্রীর বাসভবন দেখার পর আমরা এবার এগিয়ে চলেছি কুতুব মিনারের দিকে। কুতুব মিনার যাওয়ার পথে আমাদের ড্রাইভারজি আমাদেরকে দেখাচ্ছিলেন যে এই দূর দিকেই রয়েছে বিভিন্ন দেশের দূতাবাস। যেমন আমরা দেখলাম জাপানের দূতাবাস, জার্মানির দূতাবাস, কানাডার দূতাবাস, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে থাকেন। বিভিন্ন দেশের দূতাবাস দেখার পর ড্রাইভারজি আমাদেরকে বলছেন এই লেফট সাইডে রয়েছে মার্চেন্ট নেভির অফিস। দেখুন বাম দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন এই বাঁ দিকের পুরো পাঁচিলে ঘেরা অংশে রয়েছে মার্চেন্ট নেভির অফিস। চলুন এবার আমরা এগিয়ে যাই কুতুব মিনারের উদ্দেশ্যে। আমরা প্রবেশ করেছি কুতুব মিনারের মধ্যে। দূরেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত কুতুব মিনার। এই কুতুব মিনারের প্রবেশ মূল্য হলো 40 টাকা, আর আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন তার মূল্য পড়বে 35 টাকা। এই কুতুব মিনার প্রত্যহ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটি সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত হয়। ভারতের রাজধানী এই দিল্লিতেই অবস্থিত কুতুব মিনার হলো বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এই কুতুব মিনার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। 1193 সালে কুতুবুদ্দিন আইবক এর নির্মাণ কাজ শুরু করেন এবং পরবর্তীতে ইলতুৎমিশ ও ফিরোজ শাহ তুগলক এর কাজ সম্পন্ন করেন। এই কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার। এই মিনারের ভিতরে চূড়ায় ওঠার জন্য 379টি সিঁড়ি আছে, কিন্তু 1981 সালের 4 ডিসেম্বর একটি দুর্ঘটনা ঘটেছিল, যার জন্য ভারত সরকার এই মিনারের ভিতরে প্রবেশ বন্ধ করে দেয়। মিনারের ভিতরে আলোর ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় এর ভেতরে আতঙ্কিত দর্শনার্থীরা পদদলিত হয়ে প্রায় 45 জন নিহত হয়েছিল। তখন ভেতরে ছিল প্রায় 400 থেকে 500 জনের মতো দর্শনার্থী, কিন্তু আলোর বিকলতার জন্য এখানে হুড়োহুড়িতে প্রায় 45 জনের মতো নিহত হয়, যার বেশিরভাগটাই ছিল স্কুলের ছাত্রছাত্রীরা। এই দুর্ঘটনার পর থেকেই এখানে অর্থাৎ এই মিনারের ভিতরের প্রবেশ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া রয়েছে। এবার আমরা দেখব ইলাহি দরওয়াজা। এই ইলাহি দরওয়াজার যে বিস্তৃত বিবরণ তা এখানে ইংলিশ এবং হিন্দিতে লেখা রয়েছে, তা আপনারা এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। এই যে দরজা দিয়ে আমরা প্রবেশ করছি, দেখুন এই দরজাতে কিন্তু এখনকার দিনের মতো কোনো কাঠের দরজা নেই। তখনকার দিনে ব্যবহৃত হতো বড় বড় পর্দা এবং বাইরে থাকতো গার্ড, যেখানে সাধারণ মানুষের কোনো প্রবেশ নিষিদ্ধ ছিল সম্পূর্ণভাবে। এখানে যে উপরে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এটি ছিল প্রথম ভারতবর্ষে গম্বুজ। এটি তৈরি করেছিলেন আলাউদ্দিন খিলজি। 1311 সালে তিনি এটি তৈরি করেন। এখানে যে আর্কিটেকচার দেখতে পাবেন, সেই আর্কিটেকচারে হিন্দু এবং মুসলিম অর্থাৎ ইন্দো ইসলামিক আর্কিটেকচার এখানে দেখতে পাবেন। এটি ছিল ওনার মিটিং পয়েন্ট। এখানে বসেই আলাউদ্দিন খিলজি বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং করতেন। আর এখানে যে মাজারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ছিল আলাউদ্দিন খিলজির একজন সুফি সন্ত, ওনার মাজার।
তবে বারবার কুতুব মিনার আপনাদেরকে মুগ্ধ করবে, যেমন আমাকেও করছিল। এখানে এই কুতুব মিনারের গায়ে যে লেখাগুলি আপনারা দেখছেন সেগুলি হলো আরবি ভাষায় কোরআনের বিভিন্ন পংক্তি। এখানে প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয় এই কুতুব মিনারকে দেখার জন্য। আজও অনেক মানুষের সমাগম এখানে হয়েছে এই কুতুব মিনার দেখার জন্য। আপনারা যদি দিল্লি ভ্রমণে আসেন তাহলে এই কুতুব মিনার আপনার ডেস্টিনেশনের মধ্যে রাখবেন, আশা করছি আপনাদেরকে নিরাশ করবে না। চলুন এই কুতুব মিনারকে সাইডে রেখে আমরা এগিয়ে যাই এখানে যে আরও যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি দেখার জন্য। এবার আমরা দেখে নেব এখানের অন্যতম আকর্ষণীয় একটি পিলার, যেটি আয়রন পিলার নামে পরিচিত। এই যে পিলারটি আপনারা দেখছেন এটি আনুমানিক 4th শতকে তৈরি, অর্থাৎ এই স্তম্ভটি 1500 বছরেরও বেশি সময় ধরে কোনো প্রকার মরিচা ছাড়াই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে। এটিকে বিষ্ণু স্তম্ভ বলা হয়। এখানে ছিল নাকি বিষ্ণু মন্দির। এখানে যে স্তম্ভটি দেখছেন এই স্তম্ভের চারিদিক ঘিরে দেওয়া রয়েছে, কারণ মানুষ এসে বারবার টাচ করছিল এই অংশে। এই স্পর্শের ফলে যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য এর চারিদিক ঘিরে দেওয়া রয়েছে। বলা হয় নাকি শীত গ্রীষ্ম বর্ষাতে এই স্তম্ভের টেম্পারেচার সমান থাকে। এই স্তম্ভের ওজন প্রায় 7000 কেজি। এটিতে এখনও পর্যন্ত কোনো মরচে আসেনি। এটি যেমন ছিল ঠিক তেমনটি আছে। এখন দূরে যে অংশটি দেখছেন এটিকে বলা হয় কুয়াতুল ইসলাম মসজিদ। কুতুব মিনার এলে আপনারা বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখতে পাবেন। এখানে এক সময় ছিল বৌদ্ধ এবং জৈন মন্দির। সেই মন্দিরগুলিকে ভেঙেই এখানে এই মসজিদ বানানো হয়েছিল এবং তার নিদর্শন আপনারা এই স্থানে এলে দেখতে পাবেন। এখানে যে শিল্পকলা রয়েছে সেই শিল্পকলার মধ্যে এই হিন্দু আর্কিটেকচার আপনারা দেখতে পাবেন। আপনারা দূরে যে অংশটি দেখছেন এখানে একটি টাইমে ছিল মাদ্রাসা, যেখান থেকে ওই সময়কার মানুষরা বিভিন্ন শিক্ষা গ্রহণ করত। এটিকে বলা হতো খিলজি মাদ্রাসা। আর যে উঁচু অংশটি দেখছেন এটি এক্সটেন্ড হয়েছিল ইলতুৎমিশের দ্বারা। এখানে যে কারুকার্য সেই কারুকার্যগুলো দেখে বোঝা যায় তখনকার দিনের শিল্পকাররা কতটা দক্ষ এবং নিপুণ ছিলেন। তাদের এই শিল্পকলাই তার প্রমাণ। আর এখানেই রয়েছে ইলতুৎমিশের সমাধি। সেই সমাধিস্থলটিও আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই ইলতুৎমিশ নিজের মৃত্যুর পূর্বেই নিজের কবর তৈরি করেছিলেন। ওনার যে অরিজিনাল কবর তা রয়েছে, এই যে ড্যামি কবরটা রয়েছে তার নিচে, ওখানেই ওনার মৃতদেহ রাখা রয়েছে। এই ইলতুৎমিশ নিজের মৃত্যুর পূর্বেই নিজের কবর তৈরি করে গিয়েছিলেন। এবার আমরা দেখে নেব আলাই মিনার। খিলজি এটাকে কুতুব মিনারের ডবল বানাতে চেয়েছিলেন। আপনারা যদি কুতুব মিনারকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন আলাই মিনার হলো কুতুব মিনারের থেকেও আকারে অনেক বড়, কিন্তু খিলজি এটাকে তৈরি করতে পারেননি। তারই ধ্বংসস্তূপ এখন আপনারা দেখছেন, আর তার এই অসমাপ্ত ইচ্ছাটি হলো আলাই মিনার। কুতুব মিনারের সমস্ত
যে যে গুরুত্বপূর্ণ অংশগুলি রয়েছে তা আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবার এই কুতুব মিনারকে আজকের মতো শেষবার দেখে নিয়ে এগিয়ে চলেছি আমাদের যে নেক্সট ডেস্টিনেশন রয়েছে তার দিকে। এবার আমরা দেখে নেব লোটাস টেম্পল। চলুন তাহলে সেই লোটাস টেম্পলের দিকেই এগিয়ে যাই। আমরা এবার প্রবেশ করছি লোটাস টেম্পলে। দিল্লির এই লোটাস টেম্পল বাহাই ধর্মের একটি উপাসনালয়। এই উপাসনালয়টির তার অসামান্য পদ্ম ফুলের আকৃতির স্থাপত্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এই উপাসনালয়টি ২৬ একর এলাকা জুড়ে বিস্তৃত। এর মধ্যে প্রায় বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে খুব সুন্দর বাগান ও সবুজে ঘেরা প্রাঙ্গণ, যা এই উপাসনালয়টিকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে। এই উপাসনালয়টি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে, তবে প্রতি সোমবার এই উপাসনালয় বন্ধ থাকে। এই উপাসনালয়ের কোনো প্রবেশ মূল্য নেই। পদ্ম ফুলের আদলে তৈরি এই ঐতিহাসিক উপাসনালয়টি ১৯৮৬ সালের ডিসেম্বরে উদ্বোধন করা হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত এই স্থানটি। বাহাই ধর্ম অনুরাগীরা বিশ্বাস করে পৃথিবীতে একটি ঈশ্বর এবং মানবজাতি মূলত এক। এই বিশ্বাসের উপর ভিত্তি করেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বাহাই উপাসনালয় গড়ে উঠেছে, যার মধ্যে দিল্লি লোটাস টেম্পল নামে পরিচিত এই বাহাই উপাসনালয়টি অন্যতম একটি। এই লোটাস টেম্পলে প্রত্যহ প্রেয়ার হয় একটি নির্দিষ্ট সময়। সৌভাগ্যবশত আমরা এই প্রেয়ার টাইমেই উপস্থিত ছিলাম। ভেতরে কোনো ভিডিওগ্রাফি এলাও নেই, তাই এই প্রেয়ারের কোনো ভিডিও আমি আপনাদের দেখাতে পারলাম না। এখানে প্রেয়ার হয় সকাল 10টা, দুপুর 12টা, 3টে এবং বিকাল 5টাতে। প্রত্যেকটি প্রেয়ারের সেশন হয় 5 মিনিট। এই প্রেয়ার হলে প্রবেশ করলেই আপনাকে প্রথমেই বলে দেবে কোনো ভিডিওগ্রাফি বা কোনো ফটো আপনারা তুলতে পারবেন না। এই প্রেয়ার সেশনে পিন ড্রপ সাইলেন্ট থাকে। আপনারা যদি এই সময় উপস্থিত থাকেন তাহলে আপনাদের একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকবেন। যেহেতু এখানে কোনো নির্দিষ্ট ধর্মের আচার অনুষ্ঠান বা পূজা অর্চনা হয় না, সেহেতু এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন পবিত্র গ্রন্থের পাঠ এখানে হয়। আপনারা দিল্লিতে এলে অবশ্যই এখানে আসবেন। এখানে এলে আপনারা এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকবেন। দিল্লির লোটাস টেম্পল দেখার পর আমরা দেখে নিয়েছিলাম হুমায়ুন টম্ব। এই হুমায়ুন টম্বের ভিডিও আমি আপনাদের আলাদাভাবে দেব। নেক্সট হুমায়ুন টম্ব দেখার পরে আমরা দেখে নিয়েছিলাম অক্ষরধাম টেম্পল। দিল্লির এই বিখ্যাত অক্ষরধাম টেম্পলে প্রবেশের জন্য কিছু রেস্ট্রিকশান রয়েছে, যেমন কোনো মোবাইল ফোন, ইলেকট্রিক গ্যাজেট নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। এই মন্দির সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। এখানে একটি ফাউন্টেন শো হয়, যেটি সন্ধ্যা 7:30 থেকে 7:45 পর্যন্ত হয়। আপনারা যদি এই অক্ষরধাম টেম্পলে আসেন তাহলে আপনাদেরকে সাজেস্ট করব যে এই শোটি অবশ্যই দেখবেন। খুব সুন্দর শো হয় এটি। আজ আমার দিল্লি ভ্রমণের প্রথম পর্বের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।